নমস্কার বন্ধুরা, আজকে বলবো বাঙালিদের এবং সমগ্র ভারতবাসীদের একটি অত্যন্ত প্রিয় ভ্রমণের জায়গা বারাণসী নিয়ে। বারাণসী, যেটা আগে বেনারস নামে পরিচিত ছিল এবং তারও আগে কাশী নামে পরিচিত ছিল। বারাণসী বিখ্যাত হচ্ছে গিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরের জন্য। কাশীর বিশ্বনাথ মন্দির, যেটা হিন্দুদের কাছে একটি পবিত্র ধর্মীয় স্থান, যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ অবস্থিত। এবং মনে করা হয় এই বারাণসী শহরটা হচ্ছে গিয়ে ওল্ডেস্ট শহরগুলোর মধ্যে একটা, যেখানে কন্টিনিউয়াসলি লোক বসবাস করেছে। এছাড়া বারাণসীতে আছে সারনাথ, যেখানে গৌতম বুদ্ধ তার নিজের 5 জন প্রিয় শিষ্যকে শিক্ষাদান করেছিল বোধিসত্ত্ব লাভ করার পরই। তো আজকে বলবো বারাণসীর সমস্ত ডিটেলস, কোথায় থাকবেন, কি কি দেখবেন আর কিভাবে ঘুরবেন। তো প্রথমেই চলে আসি, বারাণসীতে রয়েছে হচ্ছে গিয়ে বারাণসী রেলওয়ে স্টেশন, যেটা মোটামুটি নর্থ ইন্ডিয়া এবং হাওড়ার সাথে খুব ভালোভাবেই ট্রেন দ্বারা কানেক্টেড। হাওড়া থেকে উপাসনা এক্সপ্রেস, দেরাদুন এক্সপ্রেস, এই সমস্ত ট্রেনগুলো যাচ্ছে ডিরেক্টলি বারাণসীতে। প্রথমেই বলে রাখি, বারাণসীর রেলওয়ে স্টেশনটা খুবই ভালোভাবে কনস্ট্রাক্টেড। এখানে আপনি থাকবার জন্য রেলওয়ের রিটায়ারিং রুমও পেয়ে যাবেন। আমরা যেমন রেলওয়ের রিটায়ারিং রুমে ছিলাম, যে ঘরগুলো ছিল অত্যন্ত ভালো। রুমের ভাড়া ছিল হচ্ছে গিয়ে স্টার্টিং 1100 টাকা থেকে এবং 1800 টাকা অবধি। তো এই রেলওয়ে রিটায়ারিং রুম ছাড়া স্টেশনের মধ্যে আরও 3টে ভিআইপি লাউঞ্জ রয়েছে, যেখানে আপনি বেশ খানিকটা সময় চার্জ বেসিসে কাটাতে পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন। তো মোটামুটি এখানে রিটায়ারিং রুমগুলোর চার্জ হচ্ছে গিয়ে 50 to 90 পার আওয়ার। খাওয়ার জন্য আলাদা করে এক্সট্রা চার্জ। তো আমরা বারাণসীতে পৌঁছানোর পর রিটায়ারিং রুমে ফ্রেশ হয়ে অটো নিয়ে প্রথম দিনই চলে যাই হচ্ছে গিয়ে সারনাথে, যেটা 13 কিলোমিটার ডিস্টেন্স বারাণসী রেলওয়ে স্টেশন থেকে। বৌদ্ধদের 4টি পবিত্র ধর্মীয় স্থানের মধ্যে সারনাথ হচ্ছে একটি স্থান, যেখানে গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে জ্ঞান প্রদান করেছিলেন বোধিসত্ত্ব লাভ করার পরে। তো এখানে টোটাল 6টা অ্যানসিয়েন্ট স্তূপা রয়েছে, যার মধ্যে 4টে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং একটা সবচেয়ে বড় স্তূপা রয়েছে, যেটা হচ্ছে গিয়ে ধামেক স্তূপা। 6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ এখানে তার শিষ্যদেরকে জ্ঞান প্রদান করেন। তারপরে গুপ্তযুগের শেষের দিকে সম্রাট অশোক অ্যাকচুয়ালি এই জায়গার মাহাত্ম্য অনুভব করে এই জায়গায় এই স্তূপাগুলো তৈরি করিয়েছিলেন, এবং সেই সময় অশোক এখানে একটি পিলার এবং অশোক স্তম্ভ ও চক্র প্রতিষ্ঠা করেন। তো সেই অশোক স্তম্ভটি এবং চক্রটি এখান থেকে খুঁড়ে পাওয়া যায়, যেটা আমাদের এখন ইন্ডিয়ান অফিসিয়াল সিম্বল। তো এটা হচ্ছে এখানকার সারনাথের মিউজিয়ামে রাখা আছে অরিজিনাল অশোক স্তম্ভটা। স্তম্ভের যে পিলার রয়েছে, সেই পিলারের মধ্যে গুপ্ত যুগ, পরে কুষাণ যুগ এবং বিভিন্ন সময়কার 3টে লিপি পাওয়া যায়। সেখান থেকে এখানকার ইতিহাস যে কতটা পুরনো সেটা বোঝা যায়। তো সারনাথে যে 6টা স্তূপা রয়েছে, তার মধ্যে 3টি স্তূপার অলমোস্ট ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, আর 2টো স্তূপার মধ্যে ভেতরে আন্ডারগ্রাউন্ড যোগাযোগের জায়গা রয়েছে। এছাড়া এখানে লক্ষণীয় বিষয়বস্তু হলো যে এই স্তূপগুলোর আশেপাশে কিছু টেম্পল লাইক স্ট্রাকচারও রয়েছে। মানে মনে করা হয় এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্ম পাশাপাশি সহাবস্থান করত, এবং সেটাই স্বাভাবিক, কারণ কি বারাণসীতে রয়েছে কাশীর বিশ্বনাথ টেম্পল, যেটা হিন্দুদের একটি পবিত্র স্থান। এই সামনে যে বড় স্তূপটা রয়েছে, এটাই হচ্ছে গিয়ে ধামেকা স্তূপ। এই যে ধামেকা স্তূপ রয়েছে, এই ধামেকা স্তূপের গায়ে রয়েছে বিভিন্ন রকমের ফুল ও পাতা নকশা করা। এছাড়াও চারিদিকে ছড়ানো আছে অনেক ছোট বড় স্তূপা, যেটা
বিভিন্ন সময়ের কালের রাজারা এখানে নির্মাণ করিয়েছিলেন। তো মোটামুটি জায়গাটা ঘুরে দেখতে আপনাদের 2 ঘন্টা মতো সময় লেগে যাবে এবং এর সাথেই অ্যাটাচড রয়েছে হচ্ছে গিয়ে এর মিউজিয়াম, যার ভেতরে আপনি দেখতে পাবেন সেই সময়ে এখানে খনন করে পাওয়া বিভিন্ন ধরনের মূর্তি এবং তার সাথে হচ্ছে গিয়ে অশোক স্তম্ভ ও পিলারটা। বলে রাখি যে মিউজিয়ামের ভেতরে মোবাইল ফোন কিন্তু অ্যালাউড নেই, কিন্তু আপনি ক্যামেরা নিয়ে যেতে পারেন এবং মিউজিয়ামের টিকিট চার্জ হচ্ছে গিয়ে 5 টাকা। এবং বলে রাখি যে এই সারনাথের মিউজিয়ামটা শুক্রবার দিন বন্ধ থাকে, যদিও সারনাথের ওপেন ক্ষেত্রটা সারা সপ্তাহই খোলা থাকে। এই সারনাথ দেখার পরে আমরা দুপুরবেলায় লাঞ্চ করে নিই। এখানে লাঞ্চ করার মতো রেস্টুরেন্টের যথেষ্ট অভাব আছে, তো আমরা একটা খুঁজে বার করেছিলাম লাজানিয়া বলে, যেটা ওই সারনাথের জায়গাটা থেকে 5 মিনিট আগে অবস্থিত। আপনারা চাইলে এখানে লাঞ্চ সেরে নিতে পারেন। এরপরে আমরা সারনাথের আশেপাশে অবস্থিত বৌদ্ধিস্ট সার্কিটটাকে ঘুরে দেখব। মানে 20th সেঞ্চুরিতে এখানে আশেপাশে আরও অনেকগুলো টেম্পল বিভিন্ন রাষ্ট্রের যারা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন ছিলেন তারা তৈরি করিয়েছিলেন। 25টা মতো এরকম বৌদ্ধিস্ট ধর্মীয় স্থান রয়েছে। তো এখানে রাস্তাটা খুব ভালো করে বাঁধিয়ে দেওয়া আছে এবং রাস্তার দুধারে দোকান রয়েছে শপিং করার জন্য। তো আমরা রাস্তা ধরে এগোতে থাকি। প্রথমেই আমরা যাই হচ্ছে গিয়ে শ্রী দিগম্বর জৈন টেম্পলে এবং তারপরে আছে আমরা যাই হচ্ছে গিয়ে মূলগন্ধা কুঠি। এবং এই যে সামনে টেম্পলটা দেখতে পাচ্ছেন, এই টেম্পলটার ভেতরে আছে খুব সুন্দর ফ্রেস্কো পেন্টিং। এই ফ্রেস্কো পেন্টিংগুলো জাপান থেকে একজনকে আনিয়ে ড্র করানো হয়েছিল। ফ্রেস্কো পেন্টিংগুলোতে বুদ্ধের বিভিন্ন জীবনকালের যে গল্প রয়েছে সেই গল্পগুলোকে সুন্দরভাবে চিত্রিত করা আছে। যেমন বুদ্ধের জন্ম, বোধিসত্ত্ব লাভ, বুদ্ধের শিষ্যদেরকে জ্ঞান দেওয়া, তারপরে হচ্ছে গিয়ে বুদ্ধের যে প্রস্থানকাল বা বিভিন্ন ধরনের যে অলৌকিক জিনিসপত্র সেগুলো সব এখানে দেওয়ালের মধ্যে ফ্রেস্কো পেন্টিং করা আছে। এর ঠিক পাশেই রয়েছে হচ্ছে গিয়ে বোধিসত্ত্ব গাছ, যেখানে বসে তিনি শিষ্যদেরকে তার যে জ্ঞান ছিলেন সেটা দান করতেন। এবং বুদ্ধিস্টদের প্রেয়ারের জায়গাও এখানে রয়েছে। তো জায়গাটা খুবই সুন্দর। এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে গিয়ে আরেকটা বুদ্ধিস্ট ধর্মীয় স্থান দেখতে, যেটা জাপানি বুদ্ধিস্ট টেম্পল নামে বা গোল্ডেন টেম্পল নামেও খ্যাত সারনাথে। এবং এই জায়গাটা খুবই সুন্দর। এই যে স্ট্রাকচারটা ছিল সেটাও ভীষণ সুন্দর। ভেতরে বড় বুদ্ধর মূর্তি ছিল এবং দলাই লামার ফটো ছিল। এবং তারপরে আমরা চলে যাই হচ্ছে গিয়ে শ্রীলঙ্কান বুদ্ধিস্ট টেম্পলে, যেখানে বুদ্ধের শায়িত অবস্থার যে মূর্তি রয়েছে সেটা রয়েছে। এবং এরপরে আমরা যাই কম্বোডিয়ান বুদ্ধিস্ট টেম্পল দেখতে। তো এটা হচ্ছে গিয়ে কম্বোডিয়ান বুদ্ধিস্ট টেম্পল। তো এই পুরো ওয়াকটা আপনি চাইলে একটা টোটো ভাড়া করে নিতে পারেন, 200 টাকা দিয়ে আপনাকে ঘুরিয়ে দেখে দেবে, অথবা আপনি পায়ে হেঁটেও করতে পারেন। পায়ে হাঁটলে আপনাকে মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার হাঁটতে হবে। এরপরে আমরা দেখতে যাই হচ্ছে গিয়ে চৌখান্ডি স্তূপা, যেটা হচ্ছে গিয়ে 2 কিলোমিটার ডিস্টেন্স সারনাথ থেকে। এবং এই চৌখান্ডি স্তূপাটা বানানো হয়েছিল গুপ্ত সাম্রাজ্যের সময়। পরবর্তীকালে মুঘলদের সময় এই স্তূপার ওপরে আলাদা করে একটি স্ট্রাকচার তৈরি করা হয়। এই জায়গাটা বেশ সুন্দর। এখানে আমি আমলকি গাছ দেখেছি, প্রচুর আমলকি দেখেছি। তারপরে চলে যাই হচ্ছে কি ওয়াট বুদ্ধিস্ট টেম্পল দেখতে, যেখানে একটা বুদ্ধের বড় মূর্তি আছে এবং খুব সুন্দর করে এই ওয়াট টেম্পলটার চারপাশে বাগান করা আছে। এটা থাই টেম্পল এবং টেম্পলের ভেতরে একটা সুন্দর বুদ্ধের মূর্তিও রয়েছে। তো এরপর আমরা সন্ধে হয়ে যাওয়ার জন্য আমরা এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখি। তো লাইট অ্যান্ড সাউন্ড শোতে বুদ্ধের জীবনকালটাকে পুরো ভালো করে বর্ণনা করা আছে। লাইট অ্যান্ড সাউন্ডের টিকিটের দাম হচ্ছে গিয়ে 150 টাকা। তো এইটা দেখার পর আমাদের সেই দিন এখানেই শেষ হয় এবং পরের দিন আমরা চলে যাই বারাণসী কাশীর বিশ্বনাথ টেম্পল দর্শন করতে। তো অটো নিয়ে স্টেশন থেকে মোটামুটি ডিস্টেন্স হচ্ছে গিয়ে 5 কিলোমিটার মতো। তো আমরা যাই প্রথমেই হচ্ছে গিয়ে বিশ্বনাথ দর্শন করার জন্য। এই বিশ্বনাথ দর্শন নিয়ে অনেকগুলো কথা বলার আছে। যেমন
কাশীর বিশ্বনাথ যেহেতু খুবই পপুলার একটা জায়গা এবং এটা একটি জ্যোতির্লিঙ্গ, তো প্রচুর ভক্তের এখানে সমাগম হয় সবসময় এবং প্রচুর ভিড়ও থাকে সেরকম। তো কাশীর বিশ্বনাথ দর্শন করার জন্য আপনি ফ্রিতে লাইনও দিতে পারেন। টাইমে এই লাইনের ভিড় কখনো বাড়ে কখনো কমে। এছাড়া আপনি যদি লাইন অ্যাভয়েড করতে চান, তো এখানে কাশী বিশ্বনাথ টেম্পলের ট্রাস্ট থেকে একটি সেন্টার আছে, যেখান থেকে আপনি টাকা দিয়েও বিশ্বনাথ দর্শন করতে পারেন এবং সেক্ষেত্রে অনেকগুলো ক্লাসিফিকেশান আছে। সেটা যেমন আছে এখানে সুগম দর্শন, রুদ্রাভিষেক, পূজা, মঙ্গল আরতি, ভোগ আরতি। তো সেইখান থেকে আপনি বুকিং করে লাইনটাকে অ্যাভয়েড করতে পারেন। যেমন এই বুকিংটা আপনি অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন। অফলাইনে করলে এই সেন্টারে এসে করতে হবে, অনলাইনে করলে আপনি নেটে সুগম দর্শন দিয়ে সার্চ দেবেন, আপনাকে কাশী বিশ্বনাথ টেম্পলের ওয়েবসাইট খুলে দেবে, সেখানে আপনাকে রুদ্রাভিষেক, সুগম দর্শন, মহাদেব পূজা সবের অপশান দেখাবে। আপনি যদি সুগম দর্শন করতে চান, সুগম দর্শনে ক্লিক করবেন এবং আপনাকে চার্জ দেখিয়ে দেবে 250 রুপিস, এবং সেই 250 রুপিস আপনাকে এখানে পে করতে হবে বুক নাও করে এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে। এই সুগম দর্শনে আপনি কি পাবেন, এখানে আপনি একজন পান্ডা পাবেন পুজো দেওয়ার জন্য এবং আপনি ভগবানকে স্পেশাল লাইনে দাঁড়িয়ে দর্শন করতে পারবেন। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, আগে এই সুগম দর্শনের সাথে প্রসাদের বাক্স দিত, এখন সেটা দেওয়া বন্ধ করে দিয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে পান্ডা আপনাকে দেওয়া হচ্ছে, সেই পান্ডা আপনাকে তার পছন্দের দোকানে নিয়ে গিয়ে সেখান থেকে আপনাকে ফোর্স করবে ডালা নেওয়ার জন্য। আমরা যেটা ফেস করেছি এবং ফলত সেই দোকানের ডালা অনেক বেশি চার্জেস, প্রায় 300-350 টাকা করে নিয়ে আপনার মোটামুটি 1000 টাকার কাছে পৌঁছে যাবে এই সুগম দর্শন করার জন্য। তো এই পুরো ব্যাপারটাকে অ্যাভয়েড যদি আপনি করতে চান, যদি আপনি নিজে থেকে গিয়ে পুজো দিতে চান এবং কোনো পান্ডার তে না পড়তে চান, তাহলে আপনি যেটা করবেন যে এই সেন্টারটা থেকে একটু খানিকটা এগিয়ে গেলে, যেখানে কাশী বিশ্বনাথ টেম্পলের মেন দরজাটা রয়েছে এন্ট্রান্সের, গেট নাম্বার 1 যেটাকে বলা হচ্ছে, সেই গেট নাম্বার 1-এর সামনে চলে যাবেন এবং ঠিক তার পাশেই সেখানেও একটা কাশী হেল্পিং সেন্টার রয়েছে, ট্রাস্ট দ্বারা পরিচালিত। সেখান থেকে আপনি নিজেই সুগম দর্শনের জন্য টিকিট কাটতে পারবেন 250 টাকা দিয়ে, যেখান থেকে আপনাকে পান্ডা দেওয়া হবে না। আপনি শুধুমাত্র স্পেশাল লাইন দিয়ে ঢুকে যাবেন এবং ডালা আপনি নিজের মতো করে কিনে নেবেন আশেপাশের দোকানে, এবং সেখানে লকার ফেসিলিটিও অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা দোকানে। তো আপনি আপনার মোবাইল, ব্যাগ যা রাখা সেখানে রেখে যেতে পারবেন। ডালার দাম মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যে ভ্যারি করে। টেম্পেলে কিন্তু কোনো মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউড নেই। তো কাশীর বিশ্বনাথ টেম্পলটা দর্শন করার পর আমরা আবার পুজো দিয়ে একটুখানি হাঁটতে চলে গেলাম হচ্ছে কি দশাশ্বমেধ ঘাটের কাছে। তো দশাশ্বমেধ ঘাট থেকে আমরা করে নিলাম হচ্ছে গিয়ে বোট রাইড, কারণ কি গঙ্গার বুকে ঘুরতে বেশ ভালোই লাগে। তো কাশীর বিশ্বনাথ টেম্পল আর এই বোট রাইড করতেই আমাদের সারাদিন কেটে গেছিলো। তো আমরা দুবার বোট রাইড করেছি, একবার সন্ধেবেলার দিকে করেছিলাম আর একবার ভোরবেলাতে করেছিলাম সানরাইজ দেখার জন্য। তো আমার মনে হয় এই বোট রাইডটা গঙ্গার ওপর সকালবেলায় করাই ভালো, কারণ সকালবেলায় সূর্য যখন ওঠে তখন আলোটা ঘাটের দিকে পড়ে এবং ঘাটের সমস্ত পুরনো বিল্ডিংগুলো ভীষণ সুন্দর দেখতে লাগে। তো সন্ধেবেলায় বোট রাইড করার পর আমরা চলে আসি হচ্ছে গিয়ে ফেমাস কাশীর যে ফেমাস আরতি আছে, সন্ধ্যা আরতি, গঙ্গা আরতি, সেটা দেখার জন্য। তো এখানে আপনি গঙ্গা আরতি দুভাবে দেখতে পাবেন। আপনি চাইলে ঘাটে বসে দেখতে পারেন অথবা আপনি গঙ্গাতে নৌকোয় বসে দেখতে পারেন। তো সামনে থেকে দেখবো বলে আমরা গঙ্গায় নৌকোর মধ্যে বসে আরতি দেখছিলাম। তো নৌকোতে যদি বসে আপনি আরতি দেখেন তাহলে 100 টাকা করে আপনাকে নেবে হচ্ছে কি পার পার্সন। আর যদি আপনি পিছনে বসে সিটে বসে দেখেন তাহলে সেটা ফ্রি, কিন্তু সিটের প্রচণ্ড ভিড় থাকে এবং মোটামুটি দুপুরবেলা 3টে থেকে লোকজন ওই সিট দখল করে নিয়ে বসে যায়। তো আপনাকে যদি ঘাটে বসে দেখতে হয় ফ্রিতে, তাহলে আপনাকে কিন্তু ওই দুপুরবেলা 2 থেকে 3টের মধ্যে এসেই সিটে বসতে হবে, নাহলে কিন্তু আপনি আরতি খুব ভালো করে দেখতে পাবেন না। আরতিটা সত্যিই খুব সুন্দর এবং এটা অবশ্যই না দেখলে মিস। তো এই আরতিটা মোটামুটি সন্ধেবেলায় 7টার সময় শুরু হয়েছিল এবং আরতিটা শেষ হয়েছিল হচ্ছে গিয়ে 8টা সাড়ে 8টার সময়। তো বারাণসীতে দ্বিতীয় দিন আমাদের এই আরতি দেখেই শেষ হয় এবং তারপরে আমরা খাওয়া দাওয়া করে ফিরে যাই আমাদের
হোটেলে। এবং এই ছিল হচ্ছে গিয়ে ভিড়, যারা আরতি দেখে ফিরছিল। তো পরের দিন সকালবেলায় ভোর ভোর উঠে আমি চলে যাই গঙ্গাতে সানরাইজ দেখার জন্য। এবং খুবই ভালো লাগে, কারণ কি ঘাটে তখন সবাই বিভিন্ন রকমের রিচুয়ালস পুজো করছিল, স্নান করছিল, সূর্য উঠছিল। এবং আমার মনে হয় সকালবেলার বোট রাইডটা হচ্ছে কি সবচেয়ে ভালো, কারণ এই সময় যে সূর্যের আলো ঘাটে পড়ছে তাতে ঘাটগুলো খুব সুন্দর দেখাচ্ছিল। বলে রাখি আপনাদের, টোটাল 84টা ঘাট আছে এখানে। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজা রানী দ্বারা এই ঘাটগুলো নির্মাণ করা হয়েছিল এবং তাদের নামেই এই ঘাটগুলো নামকরণ করা হয়। এর মধ্যে যেগুলো বিখ্যাত হচ্ছে, যার মধ্যে হচ্ছে কি অসি ঘাট রয়েছে, দশাশ্বমেধ ঘাট রয়েছে, মণিকর্ণিকা ঘাট রয়েছে, নম ঘাট রয়েছে। তো এই ঘাটগুলো সব আপনি বোটে করে ঘুরে দেখতে পারেন। তো 84 ঘাটস মোটামুটি কভার করা যায় না, মোটামুটি 60 to 64 ঘাটস বোট রাইড করে দেখানো হয়। সামনে যে ঘাটটা দেখছেন সেটাই হচ্ছে কি কাশী বিশ্বনাথ টেম্পল থেকে নেমে আসা ঘাটটা, যেটা নতুন মডিফিকেশন করা হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। মানে বারাণসীর মানে সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক তারপরেই রয়েছে হচ্ছে গিয়ে মণিকর্ণিকা ঘাট, যেটাকে বার্নিং ঘাট নামেও ফেমাস। এখানে সবসময় আপনি দেখতে পাবেন কোনো না কোনো চিতা জ্বলছে। এবং এখানে রয়েছে একটি হেলানো টেম্পল, যেটা হচ্ছে গিয়ে শিবের টেম্পল। তো এই হেলানো টেম্পলটা দেখবো বলে আমরা মণিকর্ণিকা ঘাটে যাই এবং মণিকর্ণিকা ঘাটে গিয়ে আমরা কাছ থেকে এই হেলানো টেম্পলটা দেখি। এই টেম্পলটা ম্যাক্সিমাম টাইম বছরে জলে ডুবে থাকে। যখন গঙ্গার জল একটু কমে যায় তখন এই টেম্পলটা বাইরে চলে আসে এবং পুজো হয়। তো এই টেম্পলটা দেখার পর আরেকটা সুন্দর টেম্পল আমরা দেখি মণিকর্ণিকা ঘাটে। সেটাও একটি শিবের টেম্পল ছিল, যেটা রাস্তার মধ্যে অনেকটা সিঁড়ি দিয়ে উঠে আমাদেরকে দেখতে হয়েছিল। এবং তারপর আমরা চলে যাই বারাণসীর বিভিন্ন ফুড ট্রাই করতে। যেমন প্রথমেই আমরা খেয়ে নিই বারাণসী ফেমাস মালাইও, যেটা শুধুমাত্র এখানে শীতকালে নভেম্বর মাসে পাওয়া যায়। তারপরে আমরা খাই হচ্ছে কি রামভান্ডারের কচুরি। তারপরে খাই লক্ষ্মীর টি স্টলে ফেমাস মালাই টোস্ট অ্যান্ড সাদা মাখনের টোস্ট। এবং সেখান থেকে আমরা চলে যাই হচ্ছে ব্লু লস্যি খেতে। এবং এই সমস্ত স্ট্রিট ফুড ট্রাই করার পর, এই স্ট্রিট ফুড নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো। এরপর আমরা অটো নিয়ে চলে যাই হচ্ছে গিয়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে, যেটা খুবই একটা পুরনো ইউনিভার্সিটি। এবং এই ইউনিভার্সিটির মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে মিউজিয়াম, যার মধ্যে রয়েছে হচ্ছে কি বিভিন্ন রকমের মূর্তি এবং এখানকার আশেপাশের অঞ্চল থেকে খুঁড়ে পাওয়ার বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী। মিউজিয়ামটা খুবই সুন্দর। টিকিটের প্রাইস হচ্ছে কি 25 টাকা এবং এটা শুধু ওয়ার্কিং ডেজে খোলা থাকে। তো এইখানে আছে এছাড়াও বিড়লা টেম্পল, যেটা দেখে নেওয়ার পরে এই বেনারস হিন্দু ইউনিভার্সিটিটা একটু দেখে নিয়ে আমরা সেখান থেকে চলে যাই হচ্ছে গিয়ে রামনগর ফোর্টে। তো রামনগর ফোর্টটা তৈরি হয়েছিল 1750 সালে। কাশী নরেশ মহারাজ বলবন্ত সিং তৈরি করিয়েছিলেন এবং এটা তুলসী ঘাটে অবস্থিত। তো এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে গিয়ে 85 রুপিস করে। এখানে ভেতরে একটি মিউজিয়াম আছে, যেখানে রাজরাজাদের ইউজ করা জিনিসপত্র এবং বেশ কিছু সুন্দর সুন্দর অনন্য ঘড়ি রয়েছে। তো এই মিউজিয়ামটার ভেতরে ছবি তোলা মোবাইল ফোনে একদমই নিষিদ্ধ। আপনি যা স্ট্রাকচার দেখছেন বাইরে তার ছবি তুলতে পারেন। তো এখান থেকে আমরা রামনগর ফোর্টটা ঘুরে নিই এবং রামনগর ফোর্টটা দেখতেই পাচ্ছেন একদম গঙ্গার পাশে। তবে বলবো যে রামনগর ফোর্টের মেনটেনেন্সের যথেষ্ট অভাব রয়েছে, বাকি যে দেখা আমার ফোর্টগুলোর মতো অতটাও সুন্দর নয়। তো রামনগর ফোর্ট দেখে আমরা আবার ফিরে আসি সেই কাশী বিশ্বনাথ টেম্পলের কাছের গলিতে, কারণ আমাদের আরও কিছু ফুড টেস্ট করা বাকি ছিল, যেমন কাশী চাট ভান্ডার, দীনানাথ চাট ভান্ডারের টমেটো চাট। ফেমাস চাট টেস্ট করার পর আমরা আবার চলে আসি দশাশ্বমেধ ঘাটে, একটুখানি ঘোরাঘুরি করি এবং এখানেই রয়েছে হচ্ছে কি মান মন্দির, যেটা অ্যাকচুয়ালি অবজারভেটরি। আপনারা জানেন যে ভারতে 5টা যন্তর মন্তর ছিল, যার মধ্যে বারাণসীতে একটা রয়েছে, যেটা এখন ওয়ার্কিং কন্ডিশনে নেই।
তো আপনি চাইলে মান মন্দিরটা ঘুরে দেখতে পারেন, 25 টাকায় এন্ট্রি ফি আছে। কিন্তু আমরা মান মন্দির না দেখে আমরা চলে যাই হচ্ছে কি নেপালি টেম্পল দেখতে। এই নেপালি টেম্পলের কারুকার্য অত্যন্ত সুন্দর। এটা হচ্ছে কি দশাশ্বমেধ থেকে মণিকর্ণিকা ঘাটের দিকে, আপনি যদি ঘাটের পাশ দিয়ে ওয়াক করতে থাকেন তাহলেই আপনি পেয়ে যাবেন। এই নেপালি টেম্পলে যে কাঠের কাজ রয়েছে সেই কাজটা দেখার মতো। নেপালি টেম্পল করার পরে ঠিক নেপালি টেম্পলের পাশ দিয়েই একটা রাস্তা উপর দিকে উঠে গেছে, যেটা আপনাকে নিয়ে যাবে ডিরেক্টলি কাশী বিশ্বনাথ টেম্পলের 4 নম্বর গেটে, মানে যেখান দিয়ে কাশী বিশ্বনাথ টেম্পল থেকে গঙ্গার ঘাটে নামা যায়। তো সেইখানটাতে আমরা পৌঁছে যাই। তো এই জায়গাটা নতুন করে সুন্দর করে নির্মাণ করানো হয়েছে এবং এটা গেট নাম্বার 4। এখান থেকে বিশ্বনাথ টেম্পলের ভেতরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। তো আমরা আরেকবার বিশ্বনাথ টেম্পলের বাইরে থেকে দর্শন করি। দেখতেই পাচ্ছেন ওই যে বিশ্বনাথ টেম্পলের গেট। এখানে আপনি ভার্চুয়ালি আরতিও দেখতে পাবেন। এই যে সামনে যে জায়গাটা দেখছেন কাচের ভেতরে, সেখানে অনেক লোক বসে ভার্চুয়ালি আরতি দেখছে, মানে আপনার চোখে একটা 3D ক্যামেরা টাইপের পরিয়ে দেবে, যা থেকে আপনি মন্দিরের ভেতরের আরতি দেখতে পাবেন। বলে রাখি, কাশী বিশ্বনাথ টেম্পল অরিজিনালি কে তৈরি করেছিল এ নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক রয়েছে এবং আপনারা জানেন যে জ্ঞানবাপী মসজিদের সাথে এখানে একটা জমিনীয় সমস্যা রয়েছে। কিন্তু নতুন এই যে টেম্পল স্ট্রাকচারটা তৈরি করেছিল, এটা তৈরি করিয়েছিলেন হচ্ছে কি অহল্যাবাই হোলকার নামে একজন রানী, যিনি জ্ঞানবাপী মসজিদের পাশে এই টেম্পলটাকে তৈরি করিয়েছিলেন। তো এই স্ট্রাকচার যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন ওপরে সোনায় মোড়া, গোল্ডেন পাত দিয়ে মোড়া, এটা কিন্তু রানীর তৈরি করা। তো এই জায়গাটাতে আপনি বেশ খানিকক্ষণ টাইম কাটাতে পারেন, আপনার সুন্দর লাগবে। এখানে বেশ কিছু ফুড স্টলও রয়েছে, সেখানে আপনি খাবার ট্রাই করতে পারেন। তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে যাই কাল ভৈরবী টেম্পল দর্শনে। কারণ বলে কাল ভৈরবী টেম্পল দর্শন না করলে বারাণসী আসা অসম্পূর্ণ থেকে যায়। তো কাল ভৈরবী টেম্পলটা 800 মিটার ডিস্টেন্সে রয়েছে কাশী বিশ্বনাথ টেম্পল থেকে। আমরা রিক্সা করে গেছিলাম, সেখানে আমরা পাতাল ভুবনেশ্বর শিবও দর্শন করি এবং তারপরে আমরা আবার রিক্সা করে ফিরে আসি হচ্ছে গিয়ে আমাদের হোটেলে। তো এই ছিল আমাদের কমপ্লিটলি 4 দিন 3 রাতের বারাণসী ট্রিপের ডিটেলস। বারাণসী এমন একটা জায়গা যেখানে প্রত্যেক দিন প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়। এছাড়া প্রচুর ট্যুরিস্ট আসে এখানে ঘুরবার জন্য। আমাদের এই 4 দিন 3 রাতের ট্রিপে টোটাল খরচ হয়েছিল হচ্ছে কি 22,000 টাকা দুজনের মিলে, থাকা খাওয়া হোটেল এবং এই সমস্ত অটো ভাড়া, এন্ট্রি ফ্রি, টিকিট, পুজো দর্শন সব কিছু নিয়ে। তো বারাণসীতে অনেক রকম হোটেল রয়েছে যার ভাড়া আপনার মোটামুটি 500 টাকা শুরু করে 4-5 হাজার টাকার মধ্যে ভ্যারি করে। খাবারের জন্য এখানে আপনার প্রচুর অ্যাম্পেল জায়গা রয়েছে যেখানে আপনি সস্তায় ভালো খাবার পেয়ে যাবেন। তো বারাণসী আপনি যদি ঠিক করে প্ল্যান করেন তো মোটামুটি 20,000-এর ভেতরেই আপনার খুব ভালো করে এই ট্রিপ কমপ্লিট হয়ে যেতে পারে। তো এই ছিল আমাদের পুরো বারাণসীর ডিটেলস। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা সেটা কমেন্ট বক্সে লিখলে আমি তার উত্তর দিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে দেবেন। হর হর মহাদেব। ধন্যবাদ।